মনোবিদ্যার যে বেস আছে এডুকেশনের, সেখান থেকে একটি সেটের আগে করেছি, আজকে আরেকটি এমসিকিউ সেট আমরা প্র্যাকটিস করব। কারণ মনোবিদ্যা আমি বারবার বলেছি, মনোবিদ্যা, স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে হিস্ট্রিক্যাল যে বেস আছে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বহু রকমভাবে প্রশ্ন, আমরা সহজ থেকে ধীরে ধীরে জটিলে যাব বলেছি। আজকেও এরকমই কিছু সহজ জটিল মিলে আলোচনা করব, তারপরে ধীরে ধীরে আমরা আসবো। ফার্স্ট কোশ্চেন খুব কমন, সহজ প্রশ্ন। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বের অপর নাম, প্রিন্টিং মিস্টেক আছে, অপরটা উপর হয়েছে। অপর নাম কি? মানসিক সংগঠন, দলগত উপাদান, ইলেকট্রিক তত্ত্ব, মানসিক তত্ত্ব। জানো তোমরা এটা? স্পিয়ারম্যানের তত্ত্বের অপর নাম হচ্ছে ইলেকট্রিক তত্ত্ব। স্পিয়ারম্যানের তত্ত্বটাকে কিন্তু দ্বিউপাদান যে তত্ত্ব, তার অপর নাম ইলেকট্রিক তত্ত্ব। অপশন সি। নেক্সট, শিশু মাতৃস্তন্য বা অনুরূপ কিছু চোষণের মাধ্যমে সুখ পায়, তাকে বলে। প্রথমে বলছি, অপশনে যাওয়ার দরকার নেই। এটা কোথা থেকে দেওয়া হয়েছে এটা বলো তো? ধরেছো ঠিকই আশা করছি। ফ্রয়েডীয় যে তত্ত্ব, লিবিডো তত্ত্ব যেটা আছে, মনসমীক্ষণ তত্ত্ব, সেখানে। আমি এটা আগে বলেছি, এসএসসির জন্য না পড়লাম, 11-12 জন্য পুরনো ক্লাস দেওয়া আছে, একটু সার্চ করলে আমার চ্যানেলে পেয়ে যাবে। পরে সময় যদি আমি পাই এ নিয়ে আরো ক্লাস দেবো আমি। বলছে মৌখিক রতিস্তর, যৌন মানসিক শক্তি, লিবিডো, মৌখিক ধর্ষণ কাম স্তর। এটা কি হবে? মৌখিক রতির স্তর, চোষণ করে যে সুখ বা আনন্দ পায়। নেক্সট, জন্মের পর থেকে নানা স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অহংকে শক্তিশালী করে তোলে যে, তাকে কি বলে? যে শক্তি জন্মের পর থেকে নানা স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বা ডেভেলপ ঘটে যে শক্তিটার, এটা আমাদের কি করছে? আমাদের যে ইগো বা অহং শক্তি, তাকে শক্তিশালী করে তুলছে। এটাও কিন্তু ফ্রয়েডীয় তত্ত্ব থেকে নেওয়া। সেই শক্তিটাকে কি বলে? অপশন বলেছে লিঙ্গচ্ছেদ স্তর, মৌখিক ধর্ষণ কাম স্তর, পায়ুরতি স্তর, লিবিডো। এই ক্ষমতাটাকে, শক্তিটাকেই তো ফ্রয়েড বলেছেন লিবিডো, তাই তো? যেটা জন্মের পর থেকে বিভিন্নভাবে কি হয়, মানে তোমার যে ডেভেলপ হতে থাকে। ক্যাটেলের মতে সংলক্ষণ কয় প্রকার? ক্যাটেল বলেছিলাম, ক্যাটেল আমরা পড়িয়েছিলাম। ক্যাটেলের মতে সংলক্ষণ, ক্যাটেল বলেছিলেন যে ব্যক্তিত্বের যে সংলক্ষণ সেটা হবে 4 প্রকার: সাধারণ, অনন্য, প্রতীয়মান আর উচ্চ সংলক্ষণ। এই 4টে ভাগ আমি কিন্তু এটা পড়িয়েছি ক্যাটেলের মতে। নেক্সট, শিশু মা ও বাবার মধ্যেকার ত্রিকোণ সম্পর্ককে কি বলে? ওডিওপাস কমপ্লেক্স, আইডেন্টিফিকেশন কমপ্লেক্সিটি আর আইডেন্টিফিকেশন কমপ্লেক্স। এটা কি? ওডিওপাস। এটাও ফ্রয়েডীয় তত্ত্ব থেকে দেওয়া হয়েছে। নেক্সট, পার্সোনালিটি পড়িয়েছি, ট্রেট, টাইপ, আলপোর্ট। পার্সোনালিটি কথাটা কোথা থেকে এসে? সেখান থেকে। পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আমি অপশন ছাড়াই বলো তো। বলেছিলাম মুখোশের কথা, গ্রিক শব্দ একটি। মুখোশের, গ্রিক ভাষায় মুখোশকে কি বলে আমি বলেছিলাম। এখানে অপশন বলেছে পার্সোনা, পার্সিউম, পার্সো, এর কোনোটি নেই। বলেছিলাম পার্সোনা, যে নাটক মঞ্চে যে মুখোশ পরে অভিনয় করে, সেই পার্সোনা থেকেই পার্সোনালিটি কথাটা এসছে। যেসব সংলক্ষণ ব্যক্তির আচরণকে আন্তরিক সংগঠনে ব্যাখ্যা দেয়, আন্তরিক মানে ভেতর থেকে সংগঠনে ব্যাখ্যা দেয়, তাকে কি বলে? এইটা হচ্ছে প্রথমেই বলি, এটা বলছে ফেনোটিক্যাল সংরক্ষণ, জেনোটিক্যাল সংরক্ষণ, প্রকৃত সংরক্ষণ, ভ্রান্ত সংরক্ষণ। এই টাইপটাই দিয়েছে হচ্ছে লিউইন। লিউইন দুটো ভাগে ভাগ করেছে, ফেনোটাইপ আর জেনোটাইপ। বলেছে যেসব সংলক্ষণ ব্যক্তির আচরণের অভ্যন্তরীণ, ভেতরের পরিচয়, ভেতর থেকে যেটা, সেটা হচ্ছে জেনোটিপিক্যাল বা জেনোটাইপ, আর বাইরের যেটা সেটা হচ্ছে ফেনোটাইপ বা ফেনোটিপিক্যাল। তাহলে এটা ব্যক্তির আন্তরিক বা অভ্যন্তরীণ সংগঠন হচ্ছে জেনোটিপিক্যাল। যেসব ব্যক্তি সবসময় হীনমন্যতায় ভোগে, যেসব ব্যক্তি সবসময় হীনমন্যতায় ভোগে, তাকে কি বলে? দেখো এই যে এটা ট্রেটস মানে 4টে ভাগ বলেছিলাম, পিকনিক, অ্যান্থেনিক, হাইপোপ্লাস্টিক, অ্যাথলেটিক, 4টে ভাগ বলেছিলাম ট্রেটস মানে। এটা হচ্ছে ব্যক্তিত্বের ট্রেট নয় কিন্তু, টাইপ, শ্রেণী বিভাগ থেকে। টাইপ ডাইরেক্ট আমাদের সিলেবাসে নেই, তবু বলেছিলাম এখান থেকে প্রশ্ন আসতেই পারে, এই জন্য টাইপের ক্লাস করিয়েছিলাম আলাদা করে। তোমরা যারা দেখোনি প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে বলছে যেসব ব্যক্তি হীনমন্যতায় ভোগে তাদের কি বলে? অ্যাথলেটিক, ফেনোটিপিক্যাল, হাইপোপ্লাস্টিক টাইপ আর অ্যান্থেনিক টাইপ। দেখো 4টে ভাগে আমি কিন্তু করেছিলাম। পিকনিক বেটে মোটা অনুভূতি প্রবণ হবে বলেছিলাম, তারা পিকনিক। অ্যান্থেনিক বলেছিল লম্বা, রোগা আর মানসিক দিক থেকে কি হবে? সংযমী হবে, এরা হচ্ছে কি অ্যান্থেনিক বলেছিলাম। আর হাইপোপ্লাস্টিক বলেছিলাম দৈহিক গঠন ঠিক মতন হয়নি, হীনমন্যতায় ভোগে, এরা ছিল হাইপোপ্লাস্টিক। আর একটা বলেছিলাম অ্যাথলেটিক,
দৈহিক দিক থেকে দৃঢ় এবং মানসিক দিক থেকে খুব ব্যালেন্স রেখে চলে, তাদের বলেছিলাম অ্যাথলেটিক। তাহলে এখানে যেসব ব্যক্তি হীনমন্যতায় ভোগে তাকে কি বলে? 3 নম্বরটা হাইপোপ্লাস্টিক টাইপ বলে। এটা কে ভাগ করেছেন? ক্রেৎসমার। তারপরেরটাই যারা রোগা ও লম্বা আর কি বলেছে? মানসিকতার দিক থেকে সংযত ও আদর্শবাদী হয়। সংযত তাদের কি বলে? অ্যানথেটিক টাইপ, হাইপোপ্লাস্টিক টাইপ, অ্যানথেনিক টাইপ, অ্যাথলেটিক, অ্যাস্থেনিক। এটা হচ্ছে অ্যানথেনিক টাইপ হবে, অ্যাস্থেনিক বা অ্যাথলেটিক টাইপ হবে। এটা কিন্তু ভালো করে বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। অ্যানথেনিক টাইপ, এই 4টে ভাগগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। পার্সোনা শব্দটির অর্থ হলো, এটা বলেই দিলাম, আর বলার কিছু নেই, মুখোশ। এটা একই প্রশ্ন রিপিট হয়ে গেছে। বহির্জগতে অভিক্ষিপ্ত নিজেকে বাইরের জগতে প্রকাশ করতে পারাকে কি বলে? বলেছিলাম ইয়ুং 3 ভাগে ভাগ করেছে, বহির্মুখী, অন্তর্মুখী। পরবর্তী দুটো মেন, বহির্মুখী, অন্তর্মুখী। পরবর্তীকালে আর একটা ভাগ অ্যাডজাস্ট করেছে, সেটা হচ্ছে উভমুখী, অ্যাম্বিভার্ট। তাহলে যারা বাইরের জগতে বেশি নিজেকে প্রকাশ করতে চায় তাদের বলেছিলাম এক্সট্রোভার্ট বা বহির্মুখী। আর ইন্ট্রোভার্ট যারা নিজের জগতে নিজের মধ্যে থাকতে চায়। তাহলে এখানে বলতে বহির্জগতে অভিক্ষিপ্ত নিজেকে বাইরের জগতে প্রকাশ করতে পারে তাকে বলা হয় বহির্মুখী বা এক্সট্রোভার্ট। মনোবিদ আলপোর্ট মোটামুটি 50টার সংজ্ঞা দিয়েছেন পার্সোনালিটির। আমি বলেছিলাম এটা, যে আলপোর্টকে ছাড়া পার্সোনালিটি পড়া যাবে না। মনোবিদ আলপোর্ট সংলক্ষণকে কয় ভাগে ভাগ করেছেন? আলপোর্ট জানার কথা এটা। মূল বা মুখ্য সংলক্ষণ, কেন্দ্রীয় সংলক্ষণ বলেছিলাম এরকম। আলপোর্টের মতে 3টে ভাগ সংলক্ষণের বলা হয়েছিল। তাহলে এক্ষেত্রে আলপোর্টের মতে কি হবে? আলপোর্টের মধ্যে 3টি, মূল সংলক্ষণ, কেন্দ্রীয় সংলক্ষণ, গৌণ সংলক্ষণ, 3টি। তাহলে 3টি ভাগে। মূল সংরক্ষণ, মূল হচ্ছে যেটা তার মেন অরিজিন, কোর। আর কেন্দ্রীয় মানে কয়েকটি মিলে যখন হয়। আর গৌণ মানে কি বলেছিলাম? যেটা বেশি বিস্তৃত নয়, যার প্রভাব খুব বেশি পড়ে না ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে, তার সেগুলো হচ্ছে গৌণ। তাহলে 3 প্রকার বলেছিলাম। আলপোর্টের মতে সংলক্ষণের সর্বপ্রথম স্তর তাহলে কি হবে? মূল সংলক্ষণ। প্রথমে মূল, তারপরে কেন্দ্রীয়, লাস্টে গৌণ, থার্ড। এটা কিন্তু সিরিয়ালি। তাহলে আমরা প্রথম সংরক্ষণ হচ্ছে মূল সংরক্ষণ। পিয়াজে কোন বিকাশের নীতি গ্রহণ করেছেন? পিয়াজে বিকাশের কোন স্তরের কথা, কোন বিকাশ নিয়ে কথা বলেছেন ব্যক্তির? প্রাক্ষোভিক, নৈতিক, জ্ঞানমূলক, আত্মজ্ঞান। কোন? পিয়াজের জ্ঞানমূলক তত্ত্ব, কগনিটিভ থিওরি, তাই তো? পিয়াজের জ্ঞানমূলক বা কগনিটিভ হচ্ছে জ্ঞানমূলক। কোহলবার্গের নৈতিক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? কোহলবার্গ, যদি আমার পড়ানোর সুযোগ হয়নি, খুব সহজ একটি থিওরি এটা। আর হচ্ছে সমাজনীতিবাদ, ভাইগটস্কির। এই দুটো থিওরি হচ্ছে সবচেয়ে সহজ থিওরিগুলির মধ্যে। যেহেতু খুব অল্প, আমি যদি কিছুদিন আগের থেকে শুরু করতে পারতাম, খুব মনের মতন স্যাটিসফাইড হতাম আরো একটু তোমাদের সাথে ক্লাস করে। যাই হোক, চেষ্টা করব। কোহলবার্গে বলেছেন 3টে স্তরের কথা, তাই তো? তার প্রথম হচ্ছে নৈতিক জ্ঞান, নৈতিক দ্বন্দ্ব, নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতায়। 3টে স্তরের কথা বলেছে না? নৈতিক জ্ঞান মানে প্রথমে আমি জ্ঞান অর্জন করছি যে এটা ভালো, এটা মন্দ, এটা করা উচিত, এটা করা উচিত না, এটা হচ্ছে নৈতিক জ্ঞান। তারপরে নৈতিক দ্বন্দ্ব আসলো। আমি শিখেছি, বাড়িতে বাবা মা শিখিয়েছে যে কখনো মিথ্যে কথা বলতে নেই, এটাও শিখেছি। আবার এটাও শিখেছি কখনো কোনো ঝামেলায় জড়াবে না। তাহলে এই যে নৈতিক জ্ঞান, নৈতিক দ্বন্দ্ব কখন আসছে? এবার দেখা গেল কোনো একটা জায়গায় একটা কেউ চুরি করেছে, খারাপ কাজ করেছে, আমি তার সাক্ষী দেখেছি। এবার সেখানে আমার একটা গন্ডগোল বাচ্চা, আমার সাক্ষী দিলে ঝামেলাটা মেটে। দেখো, তখন আমার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। একদিকে শিখেছি কখনো মিথ্যে বলতে হয় না, আর একদিকে কি, যে এখানে ঝামেলায় জড়াতে নেই, তাহলে আমি বললে একটা ঝামেলায় জড়াবো। এই যে নৈতিক দ্বন্দ্ব। থার্ড হচ্ছে নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। এইবার ব্যক্তি কি ভূমিকা গ্রহণ করবে তার উপরে, সে কোনটাকে বেটার চয়েস মনে করবে। সত্যি কথা বলতে এটাকেই বেটার চয়েস মনে করবে, না ঝামেলায় জড়াবো না সেটাকে বেটার চয়েস মনে করবে। এখানেই তার রোল প্লে করার জায়গা, নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। এর ওপরে এইভাবে করে দ্বন্দ্বের মধ্যে দিয়ে ব্যক্তি ডেভেলপ করে। 3টি স্তরের কথা বলেছেন। গাণিতিক যুক্তির ওপর প্রতিষ্ঠিত তত্ত্বটি প্রথম প্রকাশ করেন কে? থার্স্টোন, স্পিয়ারম্যান, থমসন, থর্নডাইক। স্পিয়ারম্যানের দ্বিউপাদান্ত তো বলেছিলাম। কোন গাণিতিক কৌশল? সহগতির সহগাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যাকে ছোট হাতের আর, ওই জড়ানো পেঁচানো আর লিখি, সে আর দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই তো? সহগতি বলেছিলাম ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। তাহলে প্রথম গাণিতিক কৌশলের উপরে কোনো তত্ত্ব যদি কেউ প্রকাশ করেন, সেটা হচ্ছে চার্লস স্পিয়ারম্যান। বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তাকে? গিলফোর্ড, আলফ্রেড বিনে, স্পিয়ারম্যান, বার্ট। কি হবে? আলফ্রেড বিনে। নেক্সট, ডাইডাকটিভ অ্যাপারেটাস কে ব্যবহার করেন? শৈশবের শিক্ষার অন্যতম একটি স্তর হচ্ছে মন্তেশ্বরী শিক্ষা। এখানে হচ্ছে ক্রেস, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, নার্সারি। মাদাম মারিয়া মন্তেশ্বরী
শিশুর ইন্দ্রিয় পরিমার্জনের জন্য ডাইডাক্টিভ অ্যাপারেটাস ব্যবহার করেন। এবার তোমরা ভাবছো বা অনেকে ভাবতো ডাইডাক্টিভ অ্যাপারেটাস বিরাট কিছু যন্ত্র না। ধরো আমরা যে পাজল কিউব মেলাই আধুনিক কালে, অথবা ওই কোনো একটা ছবি আছে ভাঙা ভাঙা, সেটাকে জয়েন্ট দিয়ে দিয়ে মেলাতে হয়, এইগুলোই মনে করো ডাইডাক্টিভ অ্যাপারেটাস। যখন আমি মেলাচ্ছি আমার ইন্দ্রিয়গুলো কিন্তু এক জায়গায় সংযোগ হচ্ছে, হাত সবসময় কাজ করছে, মস্তিষ্ক ভাবছে, চোখ দেখছে, এই যে তাহলে সেই সময় আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে একত্রিত করা, শিশু তো বিক্ষিপ্ত আচরণ করে, সেটাকে সেন্ট্রালাইজ করার একটা প্রচেষ্টা, ইন্দ্রিয়র যে তার যে আচরণ সেটাকে পরিমার্জন করার একটা প্রচেষ্টার জন্য আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম, এই ধরনের সক্রিয়তা ভিত্তিক যন্ত্র কিছু ব্যবহার করেছিলেন, তাকেই বলা হচ্ছে ডাইডাক্টিক অ্যাপারেটাস। ওকে, আশা করি আমরা মনে রাখবো এটা। নেক্সট, গিলফোর্ডের মতানুযায়ী ব্যক্তিসত্তার সংরক্ষণকে কটি ভাগে ভাগ করা যায়? 10টি, 13টি, 16টি, 19টি। এটাও কিন্তু আমরা এই পার্সোনালিটির মধ্যে আমি ক্লাসে বলেছি, এটা হচ্ছে 13টি ভাগে ভাগ করা যায়। MMPI এর সম্পূর্ণ রূপ খুব ভালো করে দেখে রাখো, আমি আর অপশনগুলো যাচ্ছি না, অপশন 4 বা ডি হবে মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি, MMPI। এটা কিন্তু সবই ইম্পর্টেন্ট, আবার কোনোটাই ইম্পর্টেন্ট না, যেটা আসবে সেটাই ইম্পর্টেন্ট, কোনটা আসবে সেটা আমি জানি না, আমি সেই গ্যারান্টি দিতে পারবো না, তবে গুরুত্বপূর্ণ প্রশ্নটা। MMPI যে মিনেসোটা যে ইনভেন্টরি আছে পরীক্ষার জন্য, সেইটা হচ্ছে MMPI। নেক্সট, ক্যাট এর সম্পূর্ণ অর্থ কি? চিলড্রেন অ্যাবিলিটি টেস্ট, চিলড্রেন অ্যাপ্রিসেপশন টেস্ট, চিলড্রেন অ্যাপোলজিস্টিক টেস্ট, এর কোনোটি এটা হবে অপশন বি, চিলড্রেন অ্যাপ্রিসেপশন টেস্ট। নেক্সট, বিশেষ মানসিক ক্ষমতা কোন উপাদানের উপর নির্ভরশীল? স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব আমি পড়িয়েছি, খুব সহজ একটা প্রশ্ন কিন্তু টেকনিক্যাল প্রশ্ন। কিন্তু দেখো, বিশেষ মানসিক ক্ষমতা কার উপর? সাধারণ মানসিক ক্ষমতা, ভাষাগত ক্ষমতা, স্মৃতি, জন্মগত। আমি বলেছিলাম যে কোনো মানসিক কাজ করতে গেলে জি এর কিছুটা এবং ওই নির্দিষ্ট কাজের এস, কথাটা তো আমি বলিনি, কথাটা বলেছে স্পিয়ারম্যান তার দ্বিউপাদান তত্ত্বে যেটা আছে, তাই তো 1904 সালে প্রকাশিত আমেরিকান জার্নাল অফ সাইকোলজি নামক পত্রিকায়, সেখানে বলেছে। অর্থাৎ সাধারণ উপাদান জন্মগত, আর বিশেষ উপাদান বা স্পেশাল যে আছে SMA স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, সেটা জি বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি ছাড়া কাজ করতে পারে না। জি মাস্ট, ঠিক আছে? জি হচ্ছে সিমেন্ট, ইট গাঁথতেও লাগবে, আবার খোয়া দিয়ে ঢালাই গাঁথতেও লাগবে, প্লাস্টার করতেও লাগবে, ওটা ছাড়া হবে না, অর্থাৎ জি মাস্ট। অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতা জি বা জেনারেল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। স্পিয়ারম্যানের জন্মগত মানসিক ক্ষমতা, স্পিয়ারম্যানের মতে, অ্যাকচুয়ালি স্পিয়ারম্যানের একার নয়, সবার ক্ষেত্রে, মানে স্পিয়ারম্যান যেটা বলেছে, দেখো এগুলো প্রিন্টিং করতে যে কিছু ভুল হয়েছে অনেক আগের এইগুলো। স্পিয়ারম্যানের জন্মগত মানসিক ক্ষমতা হলো সাধারণ মানসিক ক্ষমতা, অর্জিত মানসিক ক্ষমতা, বিশেষ মানসিক ক্ষমতা, আংশিক অর্জিত মানসিক ক্ষমতা। বলেছিলাম জি বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, সাধারণ মানসিক ক্ষমতা হচ্ছে সম্পূর্ণ জন্মগত, বিশেষ মানসিক ক্ষমতাটা কিছুটা জন্মগত কিছুটা অর্জিত, তাহলে এটা অপশন এ হবে। নেক্সট, হেবের মতে বুদ্ধি কয় প্রকার ও কি কি? হেব বুদ্ধি বলেছে 2 প্রকার, এ বুদ্ধি, বি বুদ্ধি, তাই তো? হার্নান এসে সি বুদ্ধি জুড়ে দিল। আর এ বুদ্ধি আর বি বুদ্ধি হচ্ছে কে বলেছে? হেব। এ বুদ্ধি, বি বুদ্ধি সেই তরল আর কেলাসিত বুদ্ধির একই রকম। এই একটা ছোট্ট টেস্ট আমরা আজকে আলোচনা করলাম, এইভাবে করে টুকটুক টুকটুক করে এখনো অন্তত আমাদের পরীক্ষা তো খুব কম করে হলো প্রায় 60 দিন, তার বেশি আছে। 60 দিনে খুব কম করে হলো আমরা 50-60, কারণ আমি বলেছি আগস্টে শুধু প্র্যাকটিস চলবে, আমরা 100-র উপরে অন্তত আমাদের টার্গেট হবে, কমপক্ষে 100 এরকম টেস্ট হবে, এবং প্রথমে চ্যাপ্টার ওয়াইজ হবে, তারপরে কিন্তু ফুল টেস্ট হবে, 60খানাই প্রশ্ন থাকবে, সব মানে মডেল কোশ্চেন সমস্ত 10টা ইউনিট থেকে সব রকম ভাবে, এবং কিছু ব্ল্যাঙ্ক কোশ্চেন আমি তোমাদের দেব, সেইগুলো নিয়ে কিন্তু আমাদের কি হবে, আলোচনা হবে। এছাড়া তোমরা আমাকে বলতো বমগার্টেন ব্যক্তিত্বের সংরক্ষণ কয় ভাগে ভাগ করেছে? বমগার্টেন পড়িয়েছে, আমি এটার উত্তর বললাম না, এটা তোমরা উত্তর দেবে। লিউইন ব্যক্তিত্বের সংরক্ষণকে কটা ভাগে ভাগ করেছে? এই ধরনের উত্তরগুলো কিন্তু আমি তোমাদের কাছ থেকে আশা করছি। ওকে, আর তোমার যে এছাড়া সেলডন ব্যক্তিত্বের কিন্তু কতগুলো ভাগ করেছেন, সেই ভাগগুলো যদি তোমাদের জানা থাকে, আমি পড়িয়েছি, তোমরা একটু দরকার হলে ক্লাস দেখে এগুলো সম্বন্ধে একটু উত্তর দেবে, আর কোশ্চেনগুলো ঠিকঠাক থাকছে কিনা বা তোমাদের মতামত কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আর যদি প্রাণ স্যারের বা এই দাদার ভিডিওটা মনে হয় তোমাদের কাজে লাগছে, উপযোগী, তাহলে একটু শেয়ার করে পাশে থাকো। ধন্যবাদ।